এই বিএনপিরে ভারত এখন ক্ষমতার লজেনচুস দেখাচ্ছে, বুঝছাও? ক্ষমতার লজেনচুস দেখায় বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে। তারপরে ওই লজেনচুসের আমও যাবে, সাথে সালাও যাবে। কেমনে বিএনপি কে ভারত ফেলাই দেবে ক্ষমতা দেখে শুনবেন, প্ল্যানিং শুনবেন, শুনেন আমার কাছে। জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না, মানুষকে বলদ ভাইবেন না। জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে। ভোটের আগের হিসাব আর চলবে না, টাকা দিয়া ভোট কেনা যাবে না। আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করিলেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নাই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি। এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন। এক নম্বর হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক 2 বারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালিত। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মার্শাল্লাহ। 2 নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নেই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়ায়। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ। 3 নাম্বার খোকন, দিনরাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খান, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। 4 নাম্বার নয়ন, 3 বারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মার্শাল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনে। দীপন 6 নাম্বার, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই যুবলীগ, 2 ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না, এই আলম দারোগা বরিশালের মানুষ। সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়ায় জাহান নামে যা কর কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশাহ 5ই আগস্টে বহু আওয়ামী লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি 1 কোটি টাকা নিছে, যে ওর বাসায় আগুন ধরে গেছিল, ওই আগুন লাগানোর চেষ্টা করছিল, আবার ওই 1 কোটি টাকা নিয়ে আগুন লাগায় নেই আর কি। বিএনপির নতুন নেতা দেন, এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য। মানে একই পরিবার বিএনপি আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে, আর জনগণ মুখ বুঝে সহ্য করবে? হ্যাঁ, এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের। এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে, এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই নাকি? এর সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে? আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম, তার জন্য আমাদের সন্তানেরা অকাতরে জীবন দিছিল। একই 5 চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই। আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক, মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনাদের দল পরিশুদ্ধ করেন, দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনূস যথাসময়ে নির্বাচন দিবেন। এইটা মেহেরবানি করে ওনার উপরে ছাইরা দেন, ওনার বিবেচনার উপরে। আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি, আপনারাও রাখেন। দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহেরবানি কইরা। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা ছাত্রদের নেতা মানছিলাম,
এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন, নেতার মতো আচরণ করেন। নেতাদের আকাশের মতো উদার হইতে হয়। নেতা সেই যে নিজে কাঁদে, অন্যকে কাঁদায় না। নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। নেতা সেই যে জনগণের সব কষ্টকে, সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে। নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা, না আসতে পারলে অপেক্ষা করেন। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল, তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি? বাঁচাইতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনা মাস্টার মাইন্ড। তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। শুনেন, 16টি বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা, আর জনাব তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে। শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা। এই কথায় এখন আর হাসি পায় না। আমি হাসি কি করুম? পাবলিকই তো হাসতে হাসতে শেষ। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের, আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024-এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতে চান কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন। 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা ক্ষেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইলো না না, সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হইলো সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই। কেন জানেন? আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা বের করে দেন, নয়তো মেরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে, অর্থলোভী এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ভিড়তেছে, নতুন এসালমো হয়ে উঠতেছে। এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না? এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এরা তো শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেমনে। তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না, লিখে রাখেন। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। ভারত এখন বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে। বিশ্বাস হয় না? দেখেন, মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রদিক তাদের বিদেশে পলাতক নেতাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে।
ছাত্রলীগের এই সাহস কোথা থেকে আসছে আমি জানি না। মায়ের মনে হয় কম খাইছিল। আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই। এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড। তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন বইলা কান্নাকাটি করাবে, সামনে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে। আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই যথেষ্ট। যেই মায়ের 5ই আগস্টের পর ইউনূস স্যারের দিকে তাকাই দিতে পারি নাই, সে পাওনা শোধ করে দিতে হবে। আর বিএনপিরে কইতেছি, ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে, ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি, ওইখানে আপনাদের কোনো জায়গা নাই। মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো। এই বিএনপিরে ভারত এখন ক্ষমতার লজেনচুস দেখাচ্ছে, বুঝছাও? ক্ষমতার লজেনচুস দেখে বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে। তারপরে ওই লজেনচুসের আমও যাবে, সাথে সালাও যাবে। কেমনে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতার দিকে শুনবেন, প্ল্যানিং শুনবেন, শুনেন আমার কাছে। ভারত জানে 2026-এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না। এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জানা আছে। যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে, তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন। এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে। মানুষ খেতে পারবে না তো, চাকরি থাকবে না তো, মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো। লগি বৈঠা নিয়ে আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না? এখন যে পুলিশ আছে, পুলিশে পুরো তো হাসিনা। পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। 1/11-এর টাইমে যেমন আসিল ওই মির্জাফরের সেনাবাহিনীর মতো। ছাত্রলীগ যুবলীগ গর্ত থেকে উঠায় আন্দোলনে জয়েন দেবে, আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে। আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি, দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আতত কইরা পলাবে, আওয়ামী লীগ যেমন পলাইছিল। আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আবার সেই ভারতীয় আধিপত্যবাদ, যা কায়রা নিছিল আমাদের জীবনের 16টা বছর, বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে। যারা কায়রা নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন, যারা আমাদের 25,000-এর মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করে দিছে। আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার। স্বরাষ্ট্র উপদেষ্টা কার রিকমেন্ডেশনে জানেন? বিএনপির। শিক্ষা উপদেষ্টা কার? বলছিলাম তো, বিএনপি। এই খালাস বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না। 5ই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে। ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য, আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রফেসর ইউনূস দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা। তা না কইরা তিনি তার ডায়াপার সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না। আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না? আপনাদের বিএনপির পরামর্শে আসছেন। ইউনূস স্যারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না। বিএনপির 31 দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই। বুঝলে তো আর বই বিতরণ, শিক্ষাঙ্গনের বিরোধ, এগুলোর সমাধান আগে থেকেই করতেন। ইনকিলাব জিন্দাবাদ।